বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতে তোর স্বাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছা পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবো না। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে। বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকলের সময়। বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেয়েকেও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আবিরের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরে জান্নাত আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আসতে আসতে নিচের দিকে তাকায় একবার। চোখে পড়ে সোফায় বসা আবিরের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে আর অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছে। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়ে কে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10-15 মিনিটের মধ্যে জান্নাত পড়াতে আসে। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছে আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানোর শেষে বের হতে যাবে। মেঘও তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে, কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল? জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে তো বাসায় দেখেই না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে এত দেরি হয়ে যায়? তোমার পড়তে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলল, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো। নীরজ কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিকঠাক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী, খুব মেধাবী। চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট করে শুধালো। খেয়েছো কিছু? বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বললেন, নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না। আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল, আপনি আমাদের বাসায় বেড়াতে যাইয়েন। আবির হালকা হেসে উত্তর দিল। সময় পেলে অবশ্যই যাব। প্রথমের কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষ কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে আসছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চেনেন? মেঘ আহত চোখে তাকে আবির দরজা বন্ধ করে সিঁড়ির দিকে যেতে নিলে সাহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজ আর তার শরীর কাঁপছে না, হাত পা রিম রিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চারা দিয়ে উঠেছে, যেগুলোর উত্তর শুধু আবির জানে। ড্রয়িং রুমে কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপ্টে রয়েছে, শুষ্ক ওষ্ঠদয় তিত্তির করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিচড়ে কোনো রকমে নিজেকে সামলে ঢোক গিলে কিছুটা শক্ত কণ্ঠে বলল, পদ আটকে দাঁড়িয়েছিস কেন? আপনি জান্নাত আপুকে চেনেন? মেঘের সরু নাক ক্রমে ক্রমে ফুসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শুধালো। ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাশভারী কণ্ঠে বলল, পরিচিত?
মেঘ ভেতর ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারার পরতে পরতে ঘনিয়ে আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথাচাড়া দিয়ে উঠেছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘের। দেখে মনে হচ্ছে টোকা দিলে গাল বেয়ে রক্ত পড়বে। রাগে ফুঁসতে ফুঁসতে মেঘ বলল, শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? চোয়াল শক্ত করে প্রশ্ন করলো আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্রাতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধ শক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়েও শান্ত করানো যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগায় ঘাম জমে আছে, কপাল ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো, আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল, প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতরে হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল, তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে। তুই এখনো অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল, মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে যাচ্ছি না। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরেই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ 3 গুণ ভারী করে ধমকে উঠল, জান্নাত রাস্তার কোনো মেয়ে না, ওকে সম্বন্ধে কথা বলবি। ফার্দার যদি রাস্তার কোনো মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে দিলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবিরের ফোনে দেখা ওয়ালপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়? আর কিছু ভাবতে পারছে না মেঘ, চোখে সর্ষে ফুল দেখছে। হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে, তার আগে মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, আপনি কি ওনাকে এতটুকু বলার পরই আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চড় বসিয়ে দিল। আকস্মিক মেঘের মুখ বন্ধ হয়ে গেল, কথাটা শেষও করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে, বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একটাবারের জন্য গালে হাতও রাখল না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তাভ চক্ষুদ্বয় আবিরের চোখে নিবদ্ধ। আবির ভীষণ চটে গেছে। ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বোঝা তা বুঝিস না, অজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। দরজার পাশে দেয়ালে সবেকে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে ওঠে অষ্টাদশী। বাম হাত দিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘ ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ততক্ষণে মালিয়া খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিয়া মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল। বড় আম্মুর দিকে না ঘুরে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন, মেঘ, খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল। ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বই খাতাগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেঙে আসে। আকাশসম কষ্টে চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশী। যে আবিরের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবিরের চোখে চোখ রেখে কথা বলেনি, আবির যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে, নিজের রাগ জেদ আর অভিমান আবিরের পদতলে চাপা দিয়েছিল, সেই আবির কিনা 1 মাস হওয়ার আগেই তাকে থাপ্পড় মারল, তাও আবার কোথাকার কোন মেয়ের জন্য। এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙ্গুলে দাগ হয়ে আছে রক্তবর্ণের সেই পাংশু। নিজের বিধ্বস্ত ধৃষ্টতা দেখে আটকে ওঠে মেঘ। মুখমণ্ডলের ন্যায় অষ্টাদশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা আবির। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে, যে অষ্টাদশীর মনটাকে কাচের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে আসলো নিজের অফিসে। কোনো দিকে না থেকে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞাসা করলো, আবির স্যার কি এখনো আসেননি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগে চলে এসেছি।
কি বলো? আবির আসছে অথচ আমাকে ফাইল দিল না। চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাঁটা দেয় আবিরের রুমের দিকে। আবিরের রুমের দরজা ধাক্কা দিতেই চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে, কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিরকে দেখা গেল না। আবিরকে দেখার জন্য রাসেল দরজায় দাঁড়িয়ে উকি দিল ভিতরে। জানালার পাশের দেয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়েই যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুঠামদেহী আবিরের সাথে 5 ফিট 7 ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কুলালো না। চেষ্টায় ব্যর্থ হওয়ার দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল। আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব, এদিকে আয় তো। ভয়ঙ্কর সেই পুরুষালী চিৎকারের শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসের কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিঁচড়ে আবিরকে দেয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকে চুলগুলো। পরনের সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি অন থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে। রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইল। নিরবচ্ছিন্ন ঘুষির কারণে আঙ্গুলের হাতের কয়েক জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালে। সাদা রঙের দেয়ালের কিছুটা অংশ বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে ফ্লোরে। রাকিব আটকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল ফার্স্ট এড বক্স বের কর তাড়াতাড়ি। আবির এখনো জোর করছে চেয়ার থেকে উঠার জন্য, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিতাভ কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল। ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠে চিৎকারে কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপরেও ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আরেকটু শক্ত করে আবিরকে চেপে ধরে নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণের চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসছে। দরজায় দাঁড়ানো 2-1 জন প্রশ্ন করছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যারের? কোনো সমস্যা? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নিদৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেলের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব শুধু মাথা দুলালো। রাসেল 1 সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির চলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটা কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলেছি রাকিব। যে অপরাধের কাছে আমার কোনো হাতেই নাই। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি এই ভুল পুনরায় আবার করে ফেলেছি। রাকিব আতকে উঠে শুধালো, কি তুই মেঘকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আহত করছে। ভ্রু গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমি জান্নাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টো পাল্টা বলা শুরু করেছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জান্নাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো, আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করবো রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘও আগের মতো নেই। এখন তো মেঘও তোর প্রতি পজিটিভ। এর জন্যই তো আজকে এভাবে রিয়েক্ট করেছে। আমার মনে হয় না যে এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটাই আমার একমাত্র ভয়ের কারণ। ও যদি জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দা ওয়ে, কয়টা থাপ্পড় দিছিস? আবির তপ্ত স্বরে বলল, একটা। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল,
তুই চিন্তা করিস না, কিছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল। 2 দিন পর পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি? ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল। আচ্ছা, সেসব পরে দেখা যাবে, এখন চল হাসপাতাল যাই একটু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।